নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি জানান, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন তিনি। এছাড়া বিশ্ব ব্যাংক প্রধান ও WTO মহাপরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। আর সন্ধ্যায় যোগ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া সংবর্ধনায়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সহ বিশ্ব নেতারা। স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনীতে যোগ দেবেন তিনি। আর শুক্রবার বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশ ও তার সরকারের অবস্থান এবং কর্মকৌশল। স্থানীয় সময় সকালে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আর সকাল 11টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গেও বৈঠক করবেন তিনি। বিকেলে যোগ দেবেন সোশ্যাল ইনোভেশন নিয়ে বৈঠকে। এর আগে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার, জানান অধ্যাপক ইউনূস। আর রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র। সোশ্যাল বিজনেস বিষয়ক এক আলোচনায় যোগ দিয়ে এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এছাড়া তার সঙ্গে সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং IMF-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। এছাড়াও নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান দমনে চাইনিজ রাইফেল দিয়ে গুলি নির্দেশ দেয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ওয়্যারলেস বার্তাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোনানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন 5 জন। সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল ইসলাম জানান, এই অডিও বার্তাটি সেদিন ওয়্যারলেসের মাধ্যমে সব ইউনিটের কাছে পৌঁছে দেন তিনি। গত বছরের 17 জুলাই সকাল 11:30টার দিকে তৎকালীন ডিএমপি কমিশনার গুলি করার নির্দেশ দিয়ে বার্তাটি দেন। এদিকে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 2-এ। এছাড়া উত্তরায় জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে 22 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এসব মামলায় মোট 24 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন, সেইটা এবং অন্যান্য বিষয় নিয়ে যে কথোপকথন হয়েছিল এটার অথেন্টিকেশন অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মেল। এ নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আজকে তো 5 জনের সাক্ষ্য দেওয়ার কথা আছে, এখন পর্যন্ত কয়জন সাক্ষ্য দিয়েছেন? এবং কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল চত্বরে প্রসিকিউটর মিজানুর ইসলাম ব্রিফ করেছিলেন, তিনি তার ব্রিফিংয়ে কি জানিয়েছেন আমাদের জানাবেন বিস্তারিত। দেখুন, আজকে মোট 5 জন, তার মধ্যে 2 জন শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা সেই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এবং আজকের যে 5 জন এরা সবাই কিন্তু অফিসিয়াল সাক্ষী বলা যায়, কারণ যিনি প্রথমে দিয়েছেন তিনি হচ্ছেন সিআইডির একজন এক্সপার্ট এবং আরেকজন হচ্ছে ওয়্যারলেস যেই বার্তা প্রেরক যিনি বা ওয়্যারলেস অপারেটর ডিএমপির একজন পুলিশ সদস্য, অর্থাৎ 2 পুলিশ সদস্য তারা সাক্ষ্য দিয়েছেন। আজকে চিফ যেই ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে ব্রিফিং করা হয়েছে সেখানে মূলত এই সাক্ষীরা কি বলেছেন সেগুলোই, যেহেতু আদালতের ভেতরে কোনো কিছু রেকর্ড করা যায় না, সেটি অ্যালাউ করা হয়নি, সুতরাং বাইরে এসে তারা সেই ব্যাখ্যা দেন। আজকে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এবং তার যে ফোনালাপ যেটি পাওয়া গিয়েছিল, যে এরই মধ্যে বিভিন্ন খবরে এবং সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হয়েছে, তিনি তাপসের সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যেই ভাইস চ্যান্সেলরের সাথে যে কথোপকথন করেছেন তার বক্তব্য পাওয়া গেছে যে তিনি লেথাল উইপেন ব্যবহারের কথা বলেছেন, হেলিকপ্টার থেকে বোমার কথাও তার
হাসানুল হক ইনুর সাথে যে বক্তব্য এসছে সেটি শোনা গেছে, কিন্তু সেটি মাঠ পর্যায়ে কিভাবে বাস্তবায়ন করা হয়েছিল সেটির আজকে পুরোপুরি বর্ণনা এসছে। কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যে ওয়্যারলেস বার্তাটি দিয়ে তিনি গুলির নির্দেশনা দিয়েছিলেন, ডিএমপির সকল ইউনিট সেই সময় আন্দোলনের দমনের বিভিন্ন জায়গায় যারা কাজ করছিল পুলিশের বিভিন্ন সদস্যরা তাদেরকে, সেই বার্তাটি যিনি সেদিন পৌঁছে দিয়েছিলেন 17 জুলাই ওয়্যারলেস অপারেটর কামরুল ইসলাম, পুলিশের একজন এএসআই, তিনি কিছুক্ষণ আগে এই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন 17 জুলাই 11:30টার দিকে ডিএমপি কমিশনার, যার সাংকেতিক কল সাইন সেটি হচ্ছে ভিক্টর মাইক 1, তিনি অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি বলেছেন যে সব ইউনিটকে জানমাল রক্ষা, সরকারি সম্পত্তি রক্ষায় লিলিং পজিশন, যেটি হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন সর্বোচ্চ বল প্রয়োগ করতে হবে। তিনি ওই ওয়্যারলেস মেসেজ যেটি আদালতে শোনানো হয়েছে, আমরা সেটি শুনেছি, তিনি সেখানে বলেছেন যে কোনোভাবে শতভাগ গুলির নির্দেশনা দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো তিনি বলেছেন। এবং সাক্ষী কামরুল ইসলাম তিনি এটি নিশ্চিত করেছেন যে এই অডিও বার্তাটি বা এই ওয়্যারলেস মেসেজটি সেদিন তিনি যেহেতু ওয়্যারলেস অপারেটর ছিলেন, তিনি সব বা বিভাগকে বা সব ইউনিটকে পৌঁছে দিয়েছিলেন। এটি হচ্ছে 17 জুলাই। এই প্রশ্নটি আমি করেছিলাম ডিএমপি, দুঃখিত, এখানে প্রসিকিউশনের যারা ব্রিফিং করেছেন বা আদালতের ভিতরে প্রসিকিউটর যারা ছিলেন তাদেরকে, যে তিনি সরকারি জানমাল রক্ষায় গুলির নির্দেশনা দিয়েছেন, তিনি বলছেন কোমরের নিচে, সেই বিষয়টিকে তারা কিভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলেছেন যে 17 জুলাই এই ধরনের কোনো পরিস্থিতিই তৈরি হয়নি যে সরাসরি গুলি করতে হবে, এবং তিনি সেখানে আরেকটি শব্দ বলেছেন যে সর্বোচ্চ বল প্রয়োগ। এই সর্বোচ্চ বল প্রয়োগ বলতে শুধুমাত্র কোমরের নিচে গুলি না, যা যা করা দরকার সব করতে তিনি বলেছেন, সেই ব্যাখ্যাটি তারা কিন্তু এখানে দিয়েছেন। আরেকটি বিষয়, এটি 17 জুলাইয়ের ঘটনা, কিন্তু এর আগে এই আদালতে 5 আগস্ট যখন শেখ হাসিনা গণভবন ছেড়ে যান, ক্ষমতাচ্যুত হন, 5 আগস্ট গণ অভ্যুত্থানের চূড়ান্ত ফল যেদিন, সেই দিনে কি ঘটনা ঘটেছিল তা নিয়ে এই আদালতে কিন্তু পুলিশের এর আগে এএসআইরা ব্যাখ্যা দিয়ে গেছেন, যারা দায়িত্ব পালন করেছিলেন 5 আগস্ট সকালবেলা থেকে একেবারে বিকেল পর্যন্ত, শেখ হাসিনা গণভবন ছাড়ার খবরের আগ পর্যন্ত চাঙ্কারপুলে সেখানের পুলিশ সদস্যরা বলেছেন যে ওই 5 আগস্ট সকালবেলা শাহবাগ থানায় পুলিশ সদস্যদেরকে সরাসরি গুলির নির্দেশনা দিয়েছিলেন ডিএমপি কমিশনার। অর্থাৎ প্রসিকিউশন এই বিষয়টি নিশ্চিত করেছিলেন যে হাবিবুর রহমান তিনি একদিন নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন ধাপে গুলির নির্দেশনা দিয়েছিলেন, যেটি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তিনি পেয়েছিলেন। ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল। টঙ্গীতে রাসায়নিক গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ 5 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন চিকিৎসার সকল ধাপে সহযোগিতা করবে সরকার। দায়িত্বরত অবস্থায় আহত হওয়া এই ফায়ার ফাইটারদের চিকিৎসায় কোনো অবহেলা করা হবে না বলেও জানান তিনি। এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন বলেন, দগ্ধদের মধ্যে 3 জনের শরীরের 40% বেশি পুড়ে গেছে, যা শঙ্কার বিষয়। সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণের সময় 5 ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হন। তাদের 4 জনকে বার্ন ইনস্টিটিউটে, বাকি 1 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ওনাদের জন্য ওষুধপত্র সহ যে সমস্ত সহযোগিতা লাগবে ওনারা করবেন, এবং আমরা সিনক্রোনাইজলি এটা করব। আশা করি ওনাদের জন্য আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকবে। যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। গাজীপুরের টঙ্গী ও এর আশপাশের আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন রাসায়নিকের গুদাম। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকায় গড়ে তোলা এসব গুদামে নেই কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, আর অনুমতিহীন এসব গুদামের বাড়াচ্ছে নিরাপত্তার ঝুঁকি। রাসায়নিক মজুদের বৈধতা খতিয়ে দেখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। গাজীপুরের স্টেশন রোড ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে অন্তত অর্ধশত রাসায়নিকের গুদাম। এসব গুদামে মজুত করা হয়েছে ফসফেট, ক্লোরিন, ব্লিচিং পাউডার সহ বিভিন্ন রাসায়নিক ও দাহ্য পদার্থ। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকায় এসব গুদামের কারণে বাড়ছে তাদের নিরাপত্তা ঝুঁকি। এছাড়া প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা না থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন তারা। রাত্রে ঘুমাতে সকালে জীবিত বেরোতে পারবে ওদের বাসার থেকে, এরকম নিরাপত্তা ঝুঁকিতে আছি আমরা এলাকায় যারা বাস করি, আশেপাশে এই গলিতে যারা বাস করি, এরকম অবস্থা নিরাপত্তাহীন। এই কেমিক্যালের গোডাউনগুলো আবাসিক এলাকা বাদ দিয়ে অন্য কোথাও যদি স্থানান্তর করে তাহলে পাবলিকের সুবিধা, লোকজনের সুবিধা। আবাসিক এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে রাসায়নিকের মজুদের বিষয়ে নেই কোনো তদারকি, শুধু দুর্ঘটনার পর নড়ে চড়ে বসে সরকারি দপ্তরগুলো। গাজীপুর জেলা প্রশাসক থেকে এবং বিভিন্ন
কর্তৃপক্ষ আছে সেটা এগুলো দেখবে এবং আমাদেরও ইন্সপেক্টর আছে পরিদর্শন করতে আছে এবং সেই আলোকে যদি কোনো অবৈধ থাকে। দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা পদ্মা অয়েল ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত জেট ফুয়েলের পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরে দৈনিক গড়ে 2 লাখ থেকে 2.5 লাখ লিটার জেট ফুয়েল প্রয়োজন হয়। হজ মৌসুমে চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় 3 লাখ লিটারে। এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন হতো, যেখানে 15 থেকে 20 বার যাতায়াত করতে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগত। নতুন পাইপলাইনে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকা সাশ্রয়ের আশা সংশ্লিষ্টদের। পাইপলাইনের মাধ্যমে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতেও জ্বালানি সরবরাহ করা হবে। ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের এই তেল সরবরাহটা করতে পারব। ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি তদন্ত করে প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন গড়িমসি করছে, এমন অভিযোগ করেছেন ছাত্রদল এবং স্বতন্ত্র 2টি প্যানেলের ভিপি প্রার্থীরা। দুপুরে উপাচার্যের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তারা। এ সময় আবিদের সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি আব্দুল কাদের। আবিদ বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে গাউসুল আজম সুপারমার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে সে বিষয়টি কমিশন আমলে নিচ্ছে না। নির্বাচন কমিশন ও তাদের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ব্যালট পেপারের বিষয়ে এখনও প্রশাসন উত্তর দিতে পারেনি। SM হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা সেই উপস্থিতি তালিকাটা দেওয়া হবে। গুটি কয়েকটা বিষয় আমরা দেখেছি, ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা দেখেছি আমাদের গাউসুল আজম অরক্ষিত অবস্থায় আছে। এটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয়। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল, ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। চাকসু ভবনে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে সকাল 9:30 থেকে শুরু হয় কার্যক্রম। বিকেল 3:30 পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 931 জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 26টি পদের বিপরীতে জমা দিয়েছেন 429 জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 23 জন এবং জিএস পদে 21 জন সহ প্রাথমিকভাবে বৈধ প্রার্থীর সংখ্যা 410 জন। যাচাই বাছাই শেষে নানা ত্রুটি বিচ্যুতির কারণে সোমবার 19 জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন। আগামী 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 9টা থেকে প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। এদিকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলনের জেরে 3 দিন ধরে বন্ধ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এর আগে শনিবার পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনভর অনশন, ধস্তাধস্তি আর উপাচার্য সহ বেশ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ রাখার ঘটনা ঘটে। পরে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ছাত্র নামধারী কতিপয় সন্ত্রাসী দ্বারা আমাদের শিক্ষক আক্রান্ত হয়েছে। সারা দেশ এটা নিয়ে মর্মাহত, আমরাও মর্মাহত। আমরা আমাদের শিক্ষক জাতির, এই পরিবারের শিক্ষক কমিউনিটির মান ইজ্জত রক্ষার্থে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রশাসন যদি মনে করেন যে আমাদের ন্যায্য দাবি সুবিচার, সেটা মানার জন্য আমাদেরকে ডাকেন, বসেন, সমঝোতা করেন, অবশ্যই আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব। দেশের বিভিন্ন জেলায় মণ্ডপে মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরি শেষে চলছে সাজসজ্জার কাজ। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে পূজা কমিটিগুলো নিয়েছে নানা প্রস্তুতি। নির্বিঘ্নে উৎসব আয়োজনে তৎপর প্রশাসনও। শারদীয় দুর্গোৎসবে দেবীর বোধন 27 সেপ্টেম্বর। এরই মধ্যে প্রতিমা প্রস্তুত, চলছে শেষ মুহূর্তের কিছু কাজ।
এবছর বরিশাল জেলায় বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। দিনরাত পুরোদমে কাজ করছেন কারিগররা। আমরা রঙের কাজ ধরবো, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করতে পারবো। দিনটা 24 ঘন্টা আমরা কাজ চালাই যেতেছি। খরচা বেশি, যার ফলে আমরা আছি খুব দুশ্চিন্তার মধ্যে। ঝালকাঠিতে 155টি মণ্ডপে এবার পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব রাঙিয়ে তুলতে ব্যস্ততার শেষ নেই প্রতিমা শিল্পীদের। তবে তাদের অভিযোগ, প্রয়োজনীয় উপকরণের দাম বাড়লেও সে তুলনায় বাড়েনি তাদের মজুরি। তলির দাম বেশি, কাঠের দাম বেশি, বাঁশের দাম বেশি, এদের শ্রমিকের দাম বেশি। কাজগুলো ভালোই হচ্ছে, মায়েরই সবই কিনবে আশীর্বাদ থাকতে হইবে। উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন ও নিরাপত্তায় সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যে প্রত্যেকে যেন নিজস্ব একটি ভলান্টিয়ার বাহিনী সেখানে তৈরি করেন এবং নিয়োজিত করেন, যাতে করে এই পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং উৎসব মুখর পরিবেশে এই শারদীয় দুর্গোৎসব এখানে উদযাপিত হয়। এবছর পটুয়াখালীর 188টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এগিয়ে চলছে লাইটিং ও প্যান্ডেল সাজানোর কাজ। এবছর আমরা অপেক্ষায় থাকি কবে দুর্গাপূজা আসবে আর কবে বানাবো, প্রতিমা তার অপেক্ষায় থাকি আমরা। কলাপাড়ার 14টির মধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। বসছে রং তুলির শেষ আঁচড়। এরপর ঢাকের বাদ্যে উৎসবে মেতে ওঠার অপেক্ষা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে দুর্গাপূজা উদযাপনে কতগুলো মণ্ডপ তৈরি করা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? শারদীয় দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আর কয়েকদিনের মধ্যে শুরু হবে। এখন কিন্তু একদম শেষ পর্যায়ে কাজ চলছে। আমরা একটি সদরের একটি মন্দিরে রয়েছি। এখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন আগে এখানে মাটির কাজ চলছিল, এখন কিন্তু রঙের কাজ চলছে। এখানে যারা মৃৎশিল্পীরা রয়েছে তারা কিন্তু এই মাটির কাজ শেষ করেছেন। এখন কিন্তু শেষ সময়ে কিন্তু সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে যে রঙের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে এবং দিনরাত 24 ঘন্টায় কিন্তু তারা এই কাজের সাথে জড়িত রয়েছে। আমরা রাতের বেলায় কিন্তু তারা কাজ করছেন এবং এখানকার যারা মন্দির কমিটি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে দুর্গাপূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তারা কিন্তু ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং সাজসজ্জার যে বিষয়টি রয়েছে, রাস্তার সামনে যে সাজসজ্জাটি রয়েছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এর পাশাপাশি যে প্যান্ডেল করা এবং সামনে যে গেট করা সেই গেটের কাজও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শেষ পর্যায়ে যে প্রতিমাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে রঙের কাজ করা হচ্ছে এবং সেই রঙের কাজ শেষ করার পরে কিন্তু আসলে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। এবছর বরিশাল মহানগরীতে 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং বরিশাল জেলায় 640টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু বরিশালের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু আসলে তারা কিন্তু পূজা উদযাপন পরিষদে যারা রয়েছে তাদেরকে নিয়ে সভা করেছেন এবং তারা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যে পূজা উদযাপন করা যায় সেই বিষয় এবং প্রত্যেকটি মণ্ডপে কিন্তু আসলে 8 জন করে আনসার বাহিনীর সদস্যরা থাকবেন, পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা থাকবে এবং আইন শৃঙ্খলার অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে দুর্গাপূজা আয়োজনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন। মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে আরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার 121 টাকা 75 পয়সা দরে 129.50 মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। জুলাই থেকে এ পর্যন্ত নিলামে 1.88 বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। এর আগে 121 টাকা 75 পয়সা দরে 353 মিলিয়ন ডলার কিনেছিল। বর্তমানে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনায় রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। অন্যদিকে ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভও বাড়াচ্ছে। এদিকে সেপ্টেম্বরেও রেমিট্যান্স আয় ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। 21 দিনে 2 বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এর ধারা অব্যাহত থাকলে চলতি মাসের রেমিট্যান্স 3 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। মানিকগঞ্জ সদরে 2 শিশু সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদরের বানদুতিয়া এলাকায় মরদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, 3 জনের মরদেহ উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং মরদেহগুলো এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে?
দেখুন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা অর্থাৎ পিবিআই, ডিবি এবং র্যাবের লোকজন এখানে এসেছেন এবং এসে তারা বিষয়টা তদন্ত করে তারপরে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবে যে আসলে কিভাবে এই 3 জনের মরদেহ উদ্ধার হলো। আসলে দেখেন যে ব্যক্তির মরদেহটি উদ্ধার হয়ে যে নারীর মরদেহ উদ্ধার হয়েছে তার নাম শিখা আক্তার। তিনি একজন গৃহিণী এবং তার স্বামীর নাম শাহিন দেওয়ান, তিনি প্রবাসী মালয়েশিয়া থাকেন। এই যেটা দেখতে পাচ্ছেন কবি মহিদুর রহমান রোড অর্থাৎ বান্দুটি এলাকা, এই দোতলা যে বাসাটা যে দেখতে পাচ্ছেন এখানেই মূলত লাশটি উপরে পড়ে আছে। আমরা উপরে গিয়েছিলাম, আমরা যেটা দেখেছি যে নারী এবং তার শিশুর মরদেহ, 2 শিশুর মরদেহ ফ্লোরে পড়ে আছে এবং মায়ের মরদেহ পড়ে আছে খাটের উপরে এবং সবাই কাত হয়ে ওখানে পড়ে আছেন। ধারণা করা হচ্ছে যে এই মহিলা তার সন্তানদেরকে মেরে এবং নিজে আত্মহত্যা করেছেন এবং কি কারণে তারা আত্মহত্যা করেছেন সেই বিষয়টি এখনো আমরা জানতে পারিনি, সেটি পুলিশ আনুষ্ঠানিকভাবে জানাবে। আর যে বিষয়টি এখানে বাড়িওয়ালার সাথে আমরা কথা বলে যেটা জানতে গত চলতি মাসের 15 তারিখে এই ভাড়াটিয়া নতুন হিসেবে তারা এই বাসায় এসেছেন। আসার পরে তারা আসলে তাদের সাথে অনেকেরই স্থানীয় কারো যোগাযোগ নেই এবং তারা যেহেতু বেশি দিন তারা এখানে থাকে না, এই জন্য অনেকেই এই বিষয়ে তারা আমাদেরকে কিছু বলতেও পারছেন না। তো আমরা এখানে যারা তদন্ত কর্মকর্তা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে কোনো কিছু জানাতে পারছেন না। তারা যেটা বলছেন যে এই বিষয়টা অধিকতর তদন্ত তারা করবেন এবং তদন্ত করার পরে তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবেন যে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটলো। তবে আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে হয়তো পারিবারিক কোনো কলহ কারণেই হয়তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আর যেহেতু তার স্বামী প্রবাসে আছেন, মালয়েশিয়া আছেন, আর স্ত্রী এখানেই থাকেন, তাদের বাড়ি সদর উপজেলার হাটিপাড়া এলাকাতে, তো তারা এসেই মূলত এখানে ছিলেন এবং পরবর্তীতে কি হয়েছে এই বিষয়টা তারা জানাতে পারে না। তো সর্বশেষ এই ছিল আমার কাছে ঘটনা। মানিকগঞ্জ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।